প্রিয় শিক্ষার্থীরা, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের ইউটিউব পেজে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি জয়শ্রী ভট্টাচার্য, সার্ক ইন্টারন্যাশনাল স্কুলের একজন সহকারী শিক্ষিকা। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়টি পড়াবো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বিজ্ঞানের তৃতীয় অধ্যায় থেকে ব্যাপন, অভিস্রবণ, প্রসেদন অধ্যায়টি। এই অধ্যায়ের আমরা ব্যাপন কি এর গুরুত্ব পড়েছিলাম, অভিস্রবণ কি এর গুরুত্ব পড়েছিলাম, ব্যাপন সংক্রান্ত আরও কিছু ছোট ছোট প্রশ্ন, যেমন ব্যাপন চাপ কি, তারপরে হচ্ছে ব্যাপন কি কি বিষয়ের উপর নির্ভর করে, এগুলো আমরা পড়েছিলাম। আর অভিস্রবণ বলেছিলাম যে দুই ধরনের অভিস্রবণ আছে, অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণ। এখন আমি তোমাদের, যেহেতু তোমাদের বই এত বিস্তারিত এই বিষয়ে লেখা নাই, আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে অন্ত অভিস্রবণ এবং বহি অভিস্রবণ প্রক্রিয়াটি বুঝিয়ে দিব। খেয়াল করো, অন্ত অভিস্রবণ হচ্ছে কোন ধরনের অভিস্রবণ। আমি তোমাদের একটা উদাহরণ দিই। যেমন মনে করো তোমাদের বইয়ে ওইটা আছে। যেমন আমরা যদি কিশমিশকে পানিতে ভিজিয়ে রাখি, অনেক সময় ভিজানোর পর দেখা যায় যে কিশমিশ ফুলে ওঠে। আর আরেকটা উদাহরণ মনে করো, আঙ্গুরকে আমরা কড়া রোদে শুকাতে দিলাম, তখন কি হয়? কড়া রোদে শুকানোর ফলে 2 দিন কড়া রোদে শুকানোর পরে দেখবা যে আঙ্গুরটা কি হয়ে যায়, চামড়াটা কুঁচকে যায় এবং কিশমিশের মতো হয়ে যায়। তার মানে আঙুরের ভিতর থেকে কি হয়, কড়া রোদে শুকানোর ফলে আঙুরের ভিতর থেকে পানিটা বের হয়ে যায়। এই বের হয়ে যাওয়াটা হচ্ছে বহি অভিস্রবণ, এবং কিশমিশকে পানিতে ভেজানোর ফলে যে কিশমিশ ফুলে ওঠে সেটা হচ্ছে অন্ত অভিস্রবণ। কারণ হচ্ছে যে পানিতে আমরা ভিজিয়ে রাখি সেই পানিটা কিশমিশের ত্বকের মধ্য দিয়ে কি হয়, ভিতরে প্রবেশ করে। এই অংশটাই হচ্ছে কি তোমাদের অন্ত অভিস্রবণ। অন্ত অভিস্রবণ আর বহি অভিস্রবণ আশা করি তোমরা বুঝতে পেরেছ। আর কিশমিশের বা আঙুরের যে ত্বকটা, যে চামড়াটা, সেটা কি হিসেবে কাজ করে আমরা জানি। অভিস্রবণের জন্য প্রয়োজন হচ্ছে একটা অর্ধবেদ্য পর্দা, এবং সেটা অর্ধবেদ্য পর্দা হিসেবে কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন আমরা বুঝিয়ে দিব যে পানি ও খনিজ লবণ পরিশোষণ কি আর ইমবাইবিশন। খেয়াল করো, পানি ও খনিজ লবণ পরিশোষণের সাথেই কিন্তু একটা সম্পর্ক আছে। দেখবা ইমবাইবিশন একটা ওয়ার্ড ওরা বইয়ের মধ্যে লেখা আছে, লিখে দিছে। এখন আমরা বোঝার চেষ্টা করব যে এটা আসলে কি। পানি এবং খনিজ লবণ পরিশোষণ। উদ্ভিদ তার পানি এবং খনিজ লবণ পরিশোষণ মানে হচ্ছে উদ্ভিদ কি করে, তার মূলরুমের সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে। মূলরুমের সাহায্যে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে পানি শোষণ করে। অর্থাৎ পানি কি হয়, অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে, মূলরুম হচ্ছে কি একটা, মূলরুমে একটা পর্দা থাকে, এই পর্দার মাধ্যমে অভিস্রবণ প্রক্রিয়ায় কি হয়, পানি বাইরে থেকে, মানে মাটিস্থ পানি, মাটির মধ্যে যে পানিটা থাকে মাটির নিচে, ভূগর্ভস্থ পানি, সেটা কি হয়, সেটা মূলরুমের সাহায্যে উদ্ভিদ দেহে প্রবেশ করে অভিস্রবণ প্রক্রিয়ায়। তার মানে পানি পরিশোষণটা হচ্ছে কি, হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়ায়। কিন্তু খনিজ লবণ কি হয় না, খনিজ লবণ কিন্তু সম্পূর্ণ লবণ কিন্তু কি হয় না, উদ্ভিদ দেহে শোষিত হয় না। পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণ দুইটা আলাদা বিষয়। খনিজ লবণ পরিশোষণ ঘটে দুইটা প্রক্রিয়ায়, একটা হচ্ছে নিষ্ক্রিয় শোষণ, একটা হচ্ছে সক্রিয় শোষণ। এই সম্পর্কে বিস্তারিত তোমাদের বড় ক্লাসে আছে, যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন তোমরা এটা বুঝতে পারবা। এই দুইটা প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, খনিজ লবণ মূলরুমের সাহায্যে উদ্ভিদ দেহে প্রবেশ করে। কিন্তু খনিজ লবণ কি হয় না, খনিজ লবণ কখনো সম্পূর্ণ অণু হিসেবে উদ্ভিদ দেহে শোষিত হয় না। সবসময় কি হয়, সবসময় আয়ন হিসেবে শোষিত হয়। যেমন মনে করো সোডিয়াম ক্লোরাইড হচ্ছে, আমরা জানি খাদ্য লবণ হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম আয়ন আছে এবং ক্লোরিন আলাদা আলাদাভাবে আয়ন হিসেবে কি হয়, শোষিত হয়, কিন্তু সম্পূর্ণ অংশ শোষিত হয় না। আশা করি তোমরা বুঝতে পেরেছো পানি এবং খনিজ লবণ পরিশোষণটা। এখানে শোষণ বলতে কি বোঝো, শোষণ হচ্ছে যে উপায়ে মূলরুমের সাহায্যে কি করে উদ্ভিদ পানি এবং খনিজ লবণ শোষণ করে, সেই প্রক্রিয়াকে বলে শোষণ। গ্রহণ করে সেই প্রক্রিয়াকে শোষণ বলে। এখন হচ্ছে ইমবাইবেশন। ইমবাইবেশন কি, ইমবাইবেশন হচ্ছে কলয়ধর্মী পদার্থ যে প্রক্রিয়ায় পানি গ্রহণ করে, পানি শোষণ করে, তাকে ইমবাইবেশন বলে। কলয়ধর্মী পদার্থ বলতে কি, কলয়ধর্মী পদার্থ বলতে বোঝানো হয়েছে শুষ্ক পদার্থ। যেমন মনে করো আমরা টিস্যু দিয়ে কি করি, ঘাম মুছি। কারণ কি, টিস্যু যদি আমরা দেখো ঘামের মধ্যে লাগাই বা পানির মধ্যে লাগাই, সেক্ষেত্রে কি হয়, সেটা খুব তাড়াতাড়ি পানিটাকে শুষে নেয়, অর্থাৎ তার পানি গ্রহণ করার ক্ষমতা খুব বেশি। এই ধরনের পদার্থ যারা কি করে, পানি গ্রহণ করতে পারে, পানি গ্রাহী, অর্থাৎ যারা পানি খুব সহজে গ্রহণ করে ফেলে, তাদেরকে আমরা বলি কলয়ধর্মী পদার্থ। যেমন উদাহরণ হচ্ছে স্টার্চ, জিলেটিন, সেলুলোজ ইত্যাদি। এগুলো কি করে, পানিটাকে গ্রহণ করে ফেলে খুব তাড়াতাড়ি। এই ধরনের পদার্থর পানি শোষণের প্রক্রিয়াকে আমরা কি বলি, ইমবাইবেশন বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছ।
এখন দেখো প্রসেদন কি এবং এর গুরুত্ব। এই চ্যাপ্টারের তোমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক আসে প্রসেদন থেকে, সেটা কি আমরা বুঝবো। আগে আমরা দেখি যে প্রসেদনের সংজ্ঞাটা কি। প্রসেদন হচ্ছে উদ্ভিদ যে প্রক্রিয়ায় কি করে, তার দেহে সঞ্চিত পানি বাষ্পাকারে বের করে দেয়। অর্থাৎ উদ্ভিদ মূলরুমের সাহায্যে কি করে, পানি শোষণ করে। সেই শোষিত পানি তার দেহ থেকে পাতার মাধ্যমে কি হয়, বাষ্পাকারে বের হয়ে যায়। এই ঘটনাকেই বলি আমরা প্রসেদন। আমরা সকালবেলা শিশির পড়তে দেখি, কি দেখি, শিশির পড়তে দেখি যেটা, সেটা হচ্ছে উদ্ভিদের প্রসেদনের মূলত ঘটনা। কিন্তু এই প্রসেদনের কিন্তু কি আছে, কিছু গুরুত্ব আছে। যেমন এই প্রসেদনের কারণে কি হয়, উদ্ভিদ তার শরীর থেকে অতিরিক্ত পানির চাপ কমিয়ে ফেলতে পারে। যেহেতু তার অতিরিক্ত পানি, যেমন আমরা যে ঘামি, আমরা কি করি, আমাদের শরীরকে ঘামার কারণে আমাদের শরীর থেকে অতিরিক্ত পানির চাপ থেকে আমরা মুক্ত করে দিই। একইভাবে উদ্ভিদও পানির চাপ থেকে নিজেকে মুক্ত করে দেয়, শীতল এবং আর্দ্র রাখে নিজের শরীরকে। উদ্ভিদও একইভাবে কি নিজের শরীরকে শীতল এবং আর্দ্র রাখে। ঘামার পরে দেখবা আমাদের শরীর কি হয়ে যায়, টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, আমাদের ঠান্ডা মানে এই পরিবেশের সাথে আমরা মানিয়ে নিই। কারণ কি, আমাদের শরীরে যে অতিরিক্ত, যে গরমের কারণে যে আমাদের অতিরিক্ত একটা পানির যে ছিল, সেটা চাপটা কি হয়ে যায়, মুক্ত হয়ে যায়। সেটা যখন বের হয়ে যায়, বাষ্পাকারে বের হয়ে যায়, তখন সেটা চাপটা মুক্ত হয়ে যায়। একইভাবে এই প্রশোধনের কারণে দেখো উদ্ভিদ দেহ থেকে যে পানিটা বের হয়, সেটা বাষ্পাকারে গিয়ে আবার কি হয়, বায়ুমণ্ডলে মিলিত হয়। অর্থাৎ ভূগর্ভস্থ প্রাণী কিভাবে, প্রথমে আমরা জানি যে পানি চক্র আছে। পানি চক্র মানে কি, পানি চক্র মানে হচ্ছে বায়ুমণ্ডলের পানি প্রথমে কি হয়, বৃষ্টি হিসেবে পতিত হয় ইয়েতে, নদী, সাগরে। তারপর সেই পানি ভূগর্ভস্থ পানি হিসেবে জমা হয় এবং উদ্ভিদের সাহায্যে মূলরুমে সাহায্যে প্রবেশ করে উদ্ভিদ দেহে, এবং যখন প্রশোধন প্রক্রিয়া সেটা বাষ্পাকারে উদ্ভিদ বের করে দেয়, তখন সেটা আবার বায়ুমণ্ডলে চলে যায়। তার মানে এটা একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। আরও বিস্তারিত গুরুত্ব তোমাদের বইয়ে আছে, তোমরা পড়ে ফেলবা। পানি ও খনিজ লবণ পরিবহন। পানি ও খনিজ লবণ পরিবহন সম্পর্কে আমি এখন একটু আলোচনা করব। এর আগে একটা বিষয় রয়ে গেছে প্রস্বেদন সম্পর্কে, যে ইম্পর্টেন্ট বিষয়টা। প্রস্বেদনকে বলা হয় নেসেসারি এভিল। প্রস্বেদনকে বলা হয় নেসেসারি এভিল, মানে হচ্ছে প্রয়োজনীয় শত্রু। এভিল মানে হচ্ছে শত্রু। তার মানে প্রস্বেদন হচ্ছে প্রয়োজনীয় কি, শত্রু। প্রয়োজনীয় শত্রু মানে কি, এমন একটা জিনিস যেটা আমাদের প্রয়োজনীয় কিন্তু আবার শত্রু। কিভাবে, যে প্রশোধন প্রক্রিয়ায় উদ্ভিদ কী করে, নিজের দেহ থেকে পানিটাকে বের করে দেয়। এখন অতিরিক্ত পানি যদি বের করে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হয়, সেটা তার জন্য কি হয়, বিপদের কারণ হয়। সে পানিটার জন্য সে কি হতে পারে, তার উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অতিরিক্ত পানির চাপ মুক্ত হওয়ার জন্য অতিরিক্ত পানি বের করে দেওয়ার কারণে উদ্ভিদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এটা উদ্ভিদের জন্য যেমন প্রয়োজনীয়, তেমনি একটু বিপজ্জনকও বটে। তাই একে প্রয়োজনীয় শত্রু অর্থাৎ নেসেসারি এভিল বলা হয়। আশা করি বুঝতে পেরেছো তোমরা। এখন পানি ও খনিজ লবণ পরিবহন। পানি এবং খনিজ লবণ পরিবহন প্রক্রিয়াটা কিভাবে দেখো। উদ্ভিদের পানি এবং খনিজ লবণ পরিবহন প্রক্রিয়াটা দুইটা টিস্যুর মাধ্যমে ঘটে। একটা হচ্ছে জাইলেম টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু। একটা জাইলেম টিস্যু এবং একটা ফ্লোয়েম টিস্যু। আমি একটু লিখি, দুইটা টিস্যুর মাধ্যমে ঘটে। একটা হচ্ছে, দুইটা টিস্যুর নাম কি, টিস্যুর মাধ্যমে ঘটে পানি এবং খনিজ লবণ পরিবহন। এটা খেয়াল করো, পরিশোষণ আর পরিবহন কিন্তু এক না। এখন আমি পরিবহন বোঝাচ্ছি। পরিশোষণ যেটা ছিল, সেটা কি ছিল, কিভাবে লবণকে আয়ন হিসেবে শোষণ করে পানি, খনিজ লবণ আয়ন হিসেবে শোষিত হয় এবং পানি মূলরুমের সাহায্যে শোষিত হয়। এটা ছিল পরিশোষণ। আর এটা হচ্ছে পরিবহন, মানে চলাচল। পরিবহন মানে কিন্তু শুধু গ্রহণ করা বোঝায় না, বিনিময় মানে আসা যাওয়া, এটা বোঝায় পরিবহনের দ্বারা। তো এটা ঘটে টিস্যুর মাধ্যমে। দুইটা টিস্যু, একটা হচ্ছে ফ্লোয়েম টিস্যু, একটা হচ্ছে জাইলেম টিস্যু। ফ্লোয়েম এবং জাইলেম টিস্যু। আশা করি তোমরা এই দুইটা জিনিস ভালো করে বুঝে ফেলবা, যে ফ্লোয়েম টিস্যু এবং জাইলেম টিস্যু হচ্ছে দুইটা টিস্যু যার মাধ্যমে উদ্ভিদে কি ঘটে, পরিশোষণ ঘটে। এখন এই যে জাইলেম টিস্যু, জাইলেম টিস্যুর মাধ্যমে উদ্ভিদে কি হয়, উদ্ভিদের যে শোষিত পানি, যেটা সে মূলরুমের সাহায্যে শোষণ করে, শোষিত পানি কি হয়, পাতায় পৌঁছায় এই জাইলেম টিস্যুর মাধ্যমে। দেখো শোষিত পানি কোথায় থাকে, মূলরুমে। অর্থাৎ মূলরুম থেকে শোষিত পানি, এটা যদি একটা উদ্ভিদ হয়, তাহলে মূলরুমের সাহায্যে শোষিত পানি কি হয়,
মূলরুমের সাহায্যে শোষিত পানি কি হয়, পাতায় পৌঁছায়। এই যে পাতায় পৌঁছায় সেটা হচ্ছে কোন টিস্যুর মাধ্যমে, জাইলেম টিস্যুর মাধ্যমে। আর পাতায় পৌঁছায় কেন, কারণ পাতায় কি হয়, খাদ্য তৈরি হয় উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। এই পাতায় তৈরি খাদ্যকে উদ্ভিদের সারা দেহে পৌঁছে দেয়, মানে সারা দেহে পুষ্টি উপাদান সরবরাহ করে কে, ফ্লোয়েম টিস্যু। ফ্লোয়েম কি করে, খাদ্য সারা দেহে পরিবহন করে। দেখো জাইলেম কি করে, শোষিত পানি, এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে কি করে, পানি পাতায় পৌঁছে দেয়। পাতা উপরের দিকে থাকে, মূলরুম থেকে নিচের দিক থেকে উপরের দিকে উঠায়, এটা হচ্ছে ঊর্ধ্বমুখী পরিবহন। আর ফ্লোয়েম টিস্যু যেটা করে, পাতায় তৈরি খাদ্যকে সারা দেহে পরিবহন করে, সেটা হচ্ছে উভমুখী পরিবহন। উভমুখী কেন, কারণ পাতা এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, সারা দেহে থাকে, ওই জন্য এটাকে কি করে, পাতায় তৈরি খাদ্য সারা দেহে যখন পৌঁছে দেয় সেটা হচ্ছে উভমুখী পরিবহন। তার মানে জাইলেম এবং ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে কি হয়, পানি এবং খনিজ লবণ পরিবহন হয়। আশা করি এই অধ্যায়টি সম্পূর্ণ তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই অধ্যায়ের যাবতীয় প্রশ্ন এই অংশগুলো থেকেই থাকবে। বিস্তারিত আলোচনা থেকে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমরা অবশ্যই এ নিয়ে একটি সমস্যামূলক ক্লাস আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সবাইকে অনেক ধন্যবাদ।